সামনে যে ছবিটা আছে এই ছবিটা কোথাকার হতে পারে, কেউ একটা বলতে পারে কোথায় হতে পারে এটা? মশাটা বলতে পারে? আচ্ছা শুনি, কোথায় হতে পারে এটা? দক্ষিণেশ্বর। দক্ষিণেশ্বর, আচ্ছা ঠিক, বুঝে পড়ো। তাহলে দক্ষিণেশ্বর যেটা কাল্পনিক চিত্র আঁকা হয়েছে, কারণ ছবিটা কেউ তোলেনি সেই সময়। দক্ষিণেশ্বরের শ্রীরামকৃষ্ণদেব দক্ষিণেশ্বরে সাধনা করেছেন যে জায়গাটা, সেটা হচ্ছে পঞ্চবটী। সেই পঞ্চবটিতে যেন তিনি বসে আছেন, এইরকম একটা ছবি শিল্পী তার নিজের কল্পনা থেকে এঁকেছেন। পঞ্চবটিতে তিনি অনেক সাধনা করেছেন, তার মধ্যে অদ্বৈত মতের সাধনা বিশেষভাবে ওখানে, আর তাছাড়া তার এমনি সাধন ভজনও সেখানে হয়েছে। আমরা পড়ছিলাম যেখানটা সালে, সেখানে আসছি আমরা। একটু পিছনে সামান্য অঞ্চলটা একটু দেখে নেবো। আমরা একটুখানি পড়তে শুরু করেছিলাম যেখানটা, সেখান থেকে একবার আসছি। একবার সবাই খেয়াল করে না, আমরা একটু যে জায়গাটা ছিলাম সেই জায়গাটা একটু সামান্য পিছন থেকে শুরু করছি, যাতে সবাই বুঝতে পারি। আমরা মস্তিষ্কের মধ্যে পড়ছিলাম, মস্তিষ্কের মধ্যে পড়তে গিয়ে যেখানে ছিলাম সেখানটা এসেছিলাম। একটু সবাই দেখো, গুরু মস্তিষ্কীয় কর্টেক্স অঞ্চল বলেছিলাম। গুরু মস্তিষ্কীয় কর্টেক্স অঞ্চলটা হচ্ছে উপরে ধূসর স্তর এবং তারপরে একটা শ্বেত পদার্থের স্তর রয়েছে যার নাম মেডেলা। তাহলে এই হচ্ছে গুরু মস্তিষ্কের মধ্যে দুটো বিশেষ অঞ্চলে দেখবার চেষ্টা করেছিলাম, এবং তারপরে তাদের কাজগুলো এখানে লেখা রয়েছিল। ছবিতেও বলা আছে যে কোনটা সংজ্ঞাবহ এবং কোনটা চেষ্টীয়। ডান দিকের গুলো হচ্ছে সংজ্ঞাবহ, মানে যে খবরগুলো এরা গ্রহণ করে, আর চেষ্টীয় মানে যা বলে পাঠায় এটা করো বলে, তো সেটা যেখানে পৌঁছবার কথা, যা করার কথা, সেটা দুটো একসাথে বলা আছে। যেহেতু মস্তিষ্কে সব খবর এসে পৌঁছয়, মস্তিষ্ক খবরটা গ্রহণ করে এবং সেই অনুযায়ী একটা সিদ্ধান্ত দেয়। সেই সিদ্ধান্তটা দেহের বিভিন্ন অঞ্চল সেইভাবে কাজ করে, যাকে যেখানে যা বলা হয়। গুরু মস্তিষ্ক কর্টেক্সের মধ্যে কথাটা বলেছিলাম যে এটা কয়েক মিলিমিটার একটা পুরু ধূসর অঞ্চল, ভীষণ কর্মচঞ্চল স্থান। এর মধ্যে করেছিলাম এখানে নিউরন রয়েছে সারা মস্তিষ্কের 10%। 10 বিলিয়ন 1000 কোটি সারা মস্তিষ্কে রয়েছে 10,000 কোটি, তার 10% এখানে রয়েছে। 10 বিলিয়ন, বিলিয়নটা একটু মনে রাখার বিষয়, বিলিয়ন মানে 100 কোটি, তাহলে 10 বিলিয়ন মানে 1000 কোটি হলো। সঙ্গে করেছিলাম এখানে অত্যন্ত ভাঁজ বেশি থাকছে, কারণ একটা অনেক বড় জিনিসে তাকে একটা ছোট্ট জায়গার মধ্যে রাখতে হবে। ক্ষেত্রফলটা বড়, সেই ক্ষেত্রফল বড় জিনিসকে এক জায়গায় রাখার একটা সহজ রাস্তা হচ্ছে ভাঁজ করে রাখা। তার জন্য ভাঁজ করার জন্য এখানে 3 গুণ এই ক্ষেত্রফলটা বৃদ্ধি পেয়েছে, ভাঁজ করে রাখা হয়েছে যাতে অনেক বেশি অঞ্চলে কাজ করতে পারে। এই হচ্ছে গুরু মস্তিষ্কীয় কর্টেক্স। কর্টেক্সের নিচেই রয়েছে, ধূসর পদার্থের নিচেই রয়েছে একটা শ্বেত পদার্থের স্তর, যেটা গুরু মস্তিষ্কীয় মেডালা অঞ্চল। কেন মেডালা অঞ্চল? কি মায়েলিন তন্তুযুক্ত, যে মায়েলিন তন্তুযুক্ত অঞ্চল, সেটা কিরকম একবার চোখে সবাই দেখে রাখো, খেয়াল করে দেখো। এই হচ্ছে অ্যাকশন, যেটা হচ্ছে কোনো একটা নিউরনের একটা বড় যে প্রবর্ধক, তাকে অ্যাকশন বলা হয়ে থাকে। তাহলে সেই অ্যাকশনটা এখানে রয়েছে, এই অ্যাকশনটার ভেতরে রয়েছে, তাকে জড়িয়ে রয়েছে মায়েলিন তন্তু। আর এই মায়েলিন তন্তুতেই থাকছে আরেক ধরনের কোষ। আরো এক ধরনের কোষ থাকে এই মায়েলিন তন্তুতে। কোষটার নাম কে বলতে পারে? এক ধরনের কোষ থাকে, জারুরা বলতে পারো, এখানে এক ধরনের কোষ থাকে এই মায়েলিন তন্তু। কে বলতে পারে? জারুরা? আচ্ছা হ্যাঁ, মশাটে পিছনের দিকে দাও তো মাইক্রোফোনটা, গিয়ে পিছনে একটু চট করে শুনে নি। সোয়ান কোষ। আরেকবার। সোয়ান কোষ। হ্যাঁ ঠিক, সোয়ান কোষ, বসে পড়ো। ওখানে ওটাকে কোষ বলে কেন যদি জিজ্ঞেস করি, কেউ বলতে পারে ওটা কেন কোষ? হঠাৎ ওটা একটা তো নিউরন নিজে কোষ, স্নায়ু কোষ, তারপরে আবার সোয়ান কোষ, সেটা আবার একটা কোষ কেন? গোড়াই, চকদীপা, জারুরা, পরে একদম। আচ্ছা পরে আসছি, আগে একটু দেখে নিয়ে দেখ না, কাউকে দেখতে পাইনি। পলাশিপাড়া, তেতুলিয়া, কেউ বলতে পারো সোয়ান কোষটা আবার একটা কোষ কেন? আচ্ছা দেখতে পাই এখনো কাউকে? হ্যাঁ বেশ, পলাশিপাড়া, হ্যাঁ শুনে নি। পলাশিপাড়া কেন ওটা কোষ? ওখানে নিউক্লিয়াস আছে একটা। রাইট, বসে পড়ো, ওর নিজস্ব নিউক্লিয়াস আছে, ওটা একটা কোষ। তাহলে এই হয়ে গেল সোয়ান কোষ। তাহলে সোয়ান কোষ ওইখানে থাকছে। এবারে মায়েলিন তন্তুযুক্ত হওয়ার জন্য এটা শ্বেত পদার্থ
এইরকম রয়েছে এবং তার সঙ্গে রয়েছে অলিগোডেন্ড্রোসাইট, এক ধরনের নিউরোগ্লিয়া। বহু নিউরোগ্লিয়া, 90% নিউরোগ্লিয়া থাকে এই এই অঞ্চলে জুড়ে। স্নায়ুতন্ত্রে নিউরন আছে 10%। তাহলে এই হচ্ছে এইখানটা আমাদের সেই জন্য শ্বেত পদার্থের স্তর, এবং এইরকম ভাবে শ্বেত পদার্থের স্তর দিয়ে তৈরি হবে মেডেলা অঞ্চল। গুরু মস্তিষ্কের কাজের মধ্যে আমরা শুরু করেছিলাম, বলেছিলাম শারীরবৃত্তীয় কাজের সমন্বয় সাধন করে। সমন্বয় একটা বিশেষ গুরুত্বপূর্ণ জিনিস। সমন্বয় না হলে এক একজন হয়তো গুরুত্বপূর্ণ কাজ করছে কিন্তু সমন্বয়ের অভাবে কাজটাই নষ্ট হয়ে যায়। যেমন একটা নাটকে খুব সবাই ভালো পাঠ করছে, সবাই ভালো গান গাইছে, কিন্তু কোনো সমন্বয় নেই, জিনিসটা তেমন আকর্ষণীয় হয় না। গানও যেমন অনেকে মিলে গাইছে, হয়তো যন্ত্রসঙ্গীতও বাজছে, সবাই ভালোই বাজায়, কিন্তু যদি সমন্বয় না থাকে সেই সঙ্গীত আমাদেরকে আকর্ষণ করতে পারে না, পরিবেশনও ভালো হয় না। সেজন্য শারীরবৃত্তীয় কাজের একটা সমন্বয় দরকার। চেষ্টীয় কাজের সর্বোচ্চ কেন্দ্ররূপে একজন থাকলে, যে সমন্বয় সাধন ভালো করে করতে হবে, মানে যে খবরটা দেবে, যে কাজটা করার জন্য জানাবে। কাজের মধ্যে কয়েকটা বিশেষ কাজ নিয়েছিলাম। বিশেষ কাজের মধ্যে গুরু মস্তিষ্ক দর্শন, শ্রবণ, ঘ্রাণ, স্পর্শ, স্বাদ, এইসব বিশেষ বিশেষ কাজগুলো সে অনুভব করতে পারে, বিশ্লেষণ করতে পারে। আমরা যদি প্রাণী জগতের দিকে তাকিয়ে দেখি, যেখানে এই স্নায়ুতন্ত্র বিশেষ রয়েছে, সেই স্নায়ুতন্ত্র তার মধ্যে যদি মেরুদণ্ডী প্রাণীদের দিকেও তাকিয়ে দেখি, তাহলে দেখব গুরু মস্তিষ্ক প্রথম দিককার মাছেদের ক্ষেত্রে তেমন কিছুই নেই। ক্রমশ যত মেরুদণ্ডী প্রাণী, যেমন স্তন্যপায়ীদের ক্ষেত্রে এই গুরু মস্তিষ্ক বিশেষ ভূমিকা নিতে শুরু করেছে, যেহেতু এর অনেক কিছু দায়িত্ব নেবার ক্ষমতা দেখা দিয়েছে। তার মধ্যে এই দর্শন, স্পর্শন, ঘ্রাণ এগুলোর আরো বিশেষ করে দেখবার, এবং সঙ্গে পেশি সঞ্চালন নিয়ন্ত্রণ করা। পেশি সঞ্চালন নিয়ন্ত্রণ অবশ্য অন্য প্রাণীতেও করতে পারে, মাছ বা অন্যান্যরাও করতে পারে, কিন্তু সেক্ষেত্রে গুরু মস্তিষ্কের তেমন কোনো ভূমিকা নেই। এসেছিলাম গুরু মস্তিষ্কের কাজের মধ্যে চোখ দুটো দিয়ে একটা জিনিস কেন দেখি, আমরা আলোচনা করেছিলাম গত দিনে মনে হয়। দু চোখ দিয়ে একটা কেন জিনিস দেখি, তার কারণ একবার মনে করো, আমরা একটা ধারণা করেছিলাম দুটো চোখে 75% সাধারণ জিনিস আছে। দুটো চোখের মধ্যে 75% জিনিসটা হচ্ছে সাধারণ দেখা যাবে, কিন্তু 25% দুজনে আলাদা দেখবে। কিন্তু যেহেতু এই চোখ থেকে যে স্নায়ু বেরিয়ে গেছে, যেটা মস্তিষ্ক পর্যন্ত পৌঁছেছে, সে অপটিক্যাল লোবে গিয়ে খবর দেবে, দু জায়গাতে খবর দেবে। ডান চোখ বাম গোলার্ধে খবর দেবে মস্তিষ্কের, ডান চোখ মস্তিষ্কের বাম গোলার্ধে খবর দেবে, এবং দুজনেই মিলে একটা ছবি তৈরি করবে। যদিও আমরা এখনো পর্যন্ত খুব ভালো করে জানি না যে কিভাবে জিনিসটা গড়ে ওঠে, তবুও যতটুকু জানা যায় এরাই সেই কাজটা করে থাকে। এবং মস্তিষ্কের আরো কয়েকটা অঞ্চল আছে যারা কিনা কত দূরে বস্তুটা দেখছি, অর্থাৎ ত্রিমাত্রিক অবস্থান কি, যে বস্তুটাকে দেখছি, এসব সম্পর্কে তথ্য জানায়, বুঝতে সাহায্য করে। তাহলে গুরু মস্তিষ্কের কাজটা এইভাবে দেখলাম, গুরু মস্তিষ্কের কাজ। তারপরে শুরু করছি কয়েকটা চেতনা বোধ। আমাদের মানুষ ক্ষেত্রে আমরা দেখতে পাই, মানুষ হচ্ছে, আমরা বলে থাকি ইমোশনাল, তার একটা আবেগ আছে, চেতনা বোধ আছে, ভয়, আনন্দ, চেতনা বোধ এইসব আছে। সেগুলোর বিশেষত্ব নিয়ন্ত্রণ করতে পারে গুরু মস্তিষ্ক। ভয়, আনন্দ প্রভৃতি সব চেতনাবোধ সে নিয়ন্ত্রণ করতে পারে। রয়েছে আরেকটা বড় দিক, সেটা হচ্ছে স্মৃতি, চিন্তা, বুদ্ধি প্রভৃতি নিয়ন্ত্রণ করবে। স্মৃতি, চিন্তা, বুদ্ধি প্রভৃতি নিয়ন্ত্রণ করবে। যেটা এখন পড়ছো, মনে করে এখনকার পড়লে, এখন বুঝলে, মনেও একটু আছে, যেমন যেমন শুনলে, কিন্তু আজকের দিনের শেষে, কালকে, এক সপ্তাহ পরে, এক মাস পরে কি করে মনে থাকে? মশার্ট, কি করে মনে থাকবে জিনিসটা? আমি তো এখন শুনলাম, এখন একটু মনে আছে, কিন্তু আমার যদি দীর্ঘ হয়ে যাবে যেই সময়, তখন মনে থাকবে কেমন করে? মশার্টে হ্যাঁ বলে ফেলো শুনি। মশার্ট, মাইক্রোফোন বলো। জিনিসটা যদি 1 মাস পর দেখি বা 1 মাস পর শুনি, তাহলে সেই স্মৃতির মধ্যে স্মৃতির মধ্যে সেই জিনিসটা আবার আবার আমরা বুঝতে পারবো। তখনই
সেইটা হচ্ছে দ্বিতীয়বার প্রত্যক্ষ করলে সেটা একটা দর্শনা, সেইটা একটা আরেকটা জিনিস বলেছিলাম, কিন্তু এখন যেটা মনে রেখে শুনলাম সেইটা মনে থাকবে কি করে, সেটা বলেছিলাম দেখেছি যখন, দ্বিতীয়বার যদি বস্তুটা দেখি তখন স্মৃতি কি করে আসে, কিন্তু এখন যেটা শুনলাম সেটা কি করে ধরে রাখবো। পাশের জন বসে পড়ো বলো। ওটা ওটা যখন শুনলাম সেটা আমাদের মস্তিষ্কে, মানে যেরকম কম্পিউটারে হার্ড ডিস্কে ধরে রাখা যায় সেরকম ভাবে সেটা কি জিনিস, সেটা কি রকম, হার্ড ডিস্ক তো আর লাগানো নেই ওখানে। ওটা আচ্ছা বেশ, বসে পড়ো তাহলে। এইটা একটা বিশেষ গবেষণারও বিষয় বটে, আধুনিক গবেষণা চলছে এখনো, খুব যে আমরা বেশ ভালো জানি তা নয়, কিন্তু কিছু কিছু জানি যে কেন রাখে। তাতে আসছি, আমরা একটা ছবি একটা দেখবার চেষ্টা করব, তখন বিষয়টাতে বুঝতে চেষ্টা করব। আমরা একটু আসবো ছবিতে, তাহলে স্মৃতি চিন্তা বুদ্ধি, তার মধ্যে স্মৃতিটা কি জিনিস আমরা যেটা বলতে চেয়েছি তার নামটা কি সেটা আসছি। তাহলে রয়েছে চাপ তাপ ব্যথা, বিভিন্ন ধরনের স্পর্শবোধ, এই সবগুলো গ্রহণ এবং বিশ্লেষণ। এই যে তাপ লেগেছে, বেশি গরম লাগছে বা চাপ লেগেছে, অথবা ব্যথা লাগলো, একটা পায়ের একটা পাথরের উপর পাটা পড়ে গেল আর অমনি ব্যথা লাগলো, এই যে বোধগুলো কোথায় পায়ের নিচে আর মাথা সেটা সম্পর্ক যুক্ত আছে, এবং সেই মস্তিষ্কই খবর করে যেটা ব্যথা বলে আছে। আমরা অনেক সময় ব্যথা বুঝতে পারি না যদি সেই জায়গাটা অবশ হয়ে যায়। তাহলে এই হচ্ছে চাপ তাপ ব্যথা ইত্যাদি সব বিশ্লেষণ, গ্রহণ বিশ্লেষণ করে। আমরা শুনে থাকি যে যখন রোগীকে শল্য চিকিৎসা অপারেশন করা হয় তখন রোগী কিন্তু এইসব ব্যথা গ্রহণ করতে পারেন না। কেন? তখন তো ছুরিও চালানো হয়, কেন সেই ব্যথা অনুভব করে না? বেরগ্রাম বলতে পারো কেন ব্যথা অনুভব করে না তখন? জারুরা যখন রোগীকে কোনো অপারেশন করা হয়, শল্য চিকিৎসা, তখন পারে না? বেরগ্রাম, জারুরা, কেউ একটা, হ্যাঁ জারুরা, রাইট, বলো। তখন তার নার্ভ গুলোকে অসাড় করে দেওয়া হয়। রাইট, র্যাম্প গুলোকে অসাড় করে দেবে। বসে পড়ো, ঠিক। তাহলে একটা এমন নিশ্চয়ই করতে হবে, কেন স্নায়ুগুলো পথেই খবরটা যাবে। তাহলে যে জায়গাটা স্নায়ুটা খবরটা মস্তিষ্ককে দেয় ব্যথার, তাহলে যদি সেই খবরটা স্নায়ু যদি না দেয় মস্তিষ্ককে খবরটা, তাহলে ব্যথা সে বোধ করবে না। তাহলে এই হচ্ছে গুরু মস্তিষ্কের একটা বিশেষ দিক, যেখানে যদি সে খবর যদি না পায়। বিভিন্ন সহজাত প্রবৃত্তি আমাদের রয়েছে যেগুলো আমাদের শেখাতে হয় না, না অনেক কিছুই সেগুলো নিজে থেকে হয়, চোখের পাতা পড়ে চলেছে, আমাদের শেখাতে হয়নি। তাহলে এইরকম বেশ কিছু জিনিস আমাদের চলে যেগুলো সহজাত, সেগুলো নিয়ন্ত্রণ এখানে হবে। তাহলে স্মৃতি, চিন্তা বুদ্ধি ইত্যাদি এবং তার সঙ্গে অন্যান্য আরো জিনিস, এগুলো সব একটা অনেক আরো বহু কিছু কাজ করছে। বড় কয়েকটা দিক আমরা দেখবার চেষ্টা করলাম, সেটা গুরু মস্তিষ্ক, দায়িত্ব তার গুরু। তাহলে সেরিব্রাম বা গুরু মস্তিষ্কের এরকম সব কাজ রয়েছে, যে সব কাজগুলো সে করে চলেছে তার জন্য, এবং যে কাজগুলো এমন সুষ্ঠুভাবে করতে পারে তার জন্য জীবজগতে মানুষ সর্বশ্রেষ্ঠ বলে এখনো দাবি করছে। তাহলে এমন একটা তাহলে কাজ যদি করে থাকে, সেই কাজটার সঙ্গে আমরা একটা ছোট্ট জিনিস তাহলে যেটা করেছিলাম, আমি একটু সেটা একটু ফিরে যাব, একটা সামান্য জিনিস একটু দেখে নেব এবং দেখে ব্যাপারটার সঙ্গে করব। তাহলে আমরা একটু ছবি একটু দেখে নিতে চাই, আমাদের যে কটা জিনিস পড়বার তার মোটামুটি এই কটা জিনিস পড়বার আমরা একটু ছবিতে আরেকবার দেখে নিচ্ছি, এবং একটা ছোট্ট অ্যানিমেশনের ছবিতে এসে একটা ডিসেকশন আমরা আগেও করেছিলাম, সেই ডিসেকশনটা একটু দেখে নিয়ে বিষয়টা একটু বোঝবার চেষ্টা করে আবারও ফিরে আসবো ব্যাপারটাতে। তাহলে একটু দেখতে এসেছি একটা জায়গায় যেখানে দেখবার চেষ্টা করব মস্তিষ্ককে ছেদ করলে, ব্যবচ্ছেদ করলে যা দেখা যায়, এবং সেখানে আর একবার তাকিয়ে দেখতে হবে আমাদের কিরকম স্মৃতিটা কোথায় রাখার ব্যবস্থা রয়েছে। তাহলে আমরা সেই স্মৃতি রাখার ব্যাপারটা একটু দেখতে এসেছি, দেখার জন্য আরেকবার হাজির হয়েছি, দেখা যাক কোথায় সেই স্মৃতিটা কিরকম করে রাখা হয়, আমরা সেই জায়গাটা একটু দেখতে এসেছি। দেখো সবাই আবারও দেখতে পাচ্ছ কিনা স্মৃতির বিষয়টা। তাহলে এসে পৌঁছেছি, আমি একটু দেখতে চাইছি, দেখো সামনে স্মৃতির বিষয়টা। এই হচ্ছে আমরা গত দিনে একটা তৈরি করার চেষ্টা করেছিলাম ব্রেন, এই হচ্ছে ভার্চুয়াল ডিসেকশন সেন্টার, যেখানে বিভিন্ন টুকরো করে ফেলেছিলাম, অথবা টুকরো টুকরো জিনিস দিয়ে ব্রেন তৈরি করছি। এখন প্রথম শুরু করেছি নিচের দিক থেকে শুরু করেছি, এসেছিলাম পন্স, মেডুলা, এগুলো হাইন্ড ব্রেন বা পশ্চাৎ মস্তিষ্ক। নিম্ন শ্রেণীর প্রাণীর মেরুদণ্ডীদের মধ্যে পশ্চাৎ মস্তিষ্ক আছে, কিন্তু বাকিটা তেমন ভাবে নেই।
তো আমরা সেই সব জিনিসগুলো মানুষের ক্ষেত্রে একটু যেন দেখে নিলাম। আগে সঙ্গে দেখতে পাচ্ছি অন্যান্য থ্যালামাস এবং হাইপোথ্যালামাস কোথায় রয়েছে একটু ভালো করে খেয়াল করে রাখো, আমাদের আজকেই কাজে লাগবে। তাহলে থ্যালামাস হাইপোথ্যালামাস এইগুলো সব কোথায় রয়েছে যুক্ত করে রাখা হয়েছে। তারপরে রয়েছে হিপোক্যাম্পাস। এই জিনিসটা ভালো করে দেখে রাখো, এই যে এখন যে স্মৃতিটা হলো, এর নাম এক্ষুনি শুনলে এক্ষুনি মনে রাখলে, এই যে নাম, এর নাম শর্ট টার্ম মেমোরি, স্বল্পায়ু স্মৃতি। এটাকেই দীর্ঘায়িত করতে হবে। যখন দীর্ঘায়িত করার দায়িত্বে আছি হিপোক্যাম্পাস এবং আরো একটা অ্যামিগডেলা এরই পাশে আছে, এরই সঙ্গে সব। তাহলে এরা সবাই রয়েছে যারা দীর্ঘ স্মৃতিকে দীর্ঘ করতে পারে। কিরম ভাবে দীর্ঘ করে, যতটা বোঝা যায় মোটামুটি সেখানে স্নায়ু সংযোগের বিশেষ বিন্যাস থাকবে। স্নায়ু সংযোগ বিশেষ বিন্যস্ত থাকলেই সেই স্মৃতি দীর্ঘ হয়ে যায়। যদি এটা করতে পারা যায় তবেই স্মৃতি দীর্ঘ হয়, নচেত ভুলে যায়। যদি এখানে কোনো ক্ষতি হয়ে থাকে, দেখা যায় অনেক সময় সেই স্বল্প স্মৃতিটা, স্বল্পায়ু স্মৃতিটা আর দীর্ঘায়ু হচ্ছে না, কারণ ওখানে সেই ব্যবস্থাটা হারিয়ে গেছে বলে। যদিও অন্যান্য দীর্ঘায়ু স্মৃতিগুলো রয়ে গেছে, সেটা মস্তিষ্কের অন্য প্রান্তে রয়ে গেছে। তাহলে এইরকম আমাদের সব মস্তিষ্কের বিভিন্ন জায়গা রয়েছে, বিভিন্ন কাজ করছে। আমরা মস্তিষ্কের বিভিন্ন জায়গাগুলো আরেকবার একটু তাকিয়ে দেখে নিচ্ছি কি কি জিনিস রয়েছে। এবং হোয়াইট ম্যাটার এবং গ্রে ম্যাটার আমরা এই বিষয়টা করেছি। তাহলে গুরু মস্তিষ্কীয় কর্টেক্স সরিয়ে ফেললে গুরু মস্তিষ্কীয় কর্টেক্সের ভেতরে তারপরে আরো নিচের দিকে জিনিসগুলো থাকবে, এবং তারপরে অন্যান্য আরো সব জিনিসগুলো থাকবে। সরিয়ে সরিয়ে নিলে কিরম জিনিস থাকবে সেটা একটু দেখিয়ে নিলাম। তাহলে এই হচ্ছে দেখার বিষয় এবং এই হচ্ছে আমাদের জানবার বিষয়। মূলত এই আমাদের যেটা এই হিপোক্যাম্পাস জায়গাটা একটু তাকিয়ে দেখো, এখানেই রয়েছে আরো একটা জায়গার নাম অ্যামিগডেলা, যারা স্মৃতির জন্য দায়ী। তাহলে এই হচ্ছে স্মৃতির জন্য দায়ী, এরকম সব রয়েছে যারা স্মৃতিকে ধরে রাখতে সাহায্য করবে। তাহলে আমাদের মোটামুটি গুরু মস্তিষ্কের দিকটা করলাম। গুরু মস্তিষ্কের পরে আরেকটা জায়গার নাম রয়েছে, কোথায় রয়েছে দেখে রাখো, এর নাম থ্যালামাস, এবং তারপরে আসছি হাইপোথ্যালামাস। হাইপোথ্যালামাসের সঙ্গে যুক্ত রয়েছে পিটুইটারি, যদিও সেটা গ্রন্থি। আমরা তাহলে একটু শুরু করব আরেকটা দিক, লম্বচ্ছেদে কিরকম মস্তিষ্ককে দেখায় আগে তাকিয়ে দেখে নাও। একদম ওপরে রয়েছে করোটি, মাথার খুলি, তারপরে রয়েছে মেনিনজেস। মেনিনজেস জিনিসটা কি মনে পড়বে কারোর? মেনিনজেস জিনিসটা কি? বেরগ্রাম। মেনিনজেস জিনিসটা কি? বেরগ্রাম, মেনিনজেস। মস্তিষ্ক যে দৃষ্টরীয় আবরণে ঢাকা থাকে তাকে না, মাইক্রোফোনটা ঠিক করে অন করো আর সামনে নাও। মস্তিষ্ক যে দৃষ্টরীয় আবরণে ঢাকা থাকে তাকে মেনিনজিস বলে। রাইট, তাহলে বসে পড়ো, ঠিক বলেছো। তাহলে মস্তিষ্ক যে ত্রিস্তর আবরণে ঢাকা থাকে তাকেই বলা হয় মেনিনজেস। তাহলে মেনিনজেস কোথায় আছে দেখে নাও একটু, এইখানে নীল পর্দা দেওয়ার মতো যে একটা রয়েছে মেনিনজেস, তার নিচে রয়েছে আমাদের গুরু মস্তিষ্ক, অনেক ভাঁজ করা রয়েছে। তারই নিচে রয়েছে থ্যালামাস। কোথায় দাগ দেওয়া রয়েছে দেখে নাও, একটু ভালো করে খেয়াল করো। তো আমি একটু দাগ দিয়ে দিই। থ্যালামাস দেখো, থ্যালামাসটা কোথায় রয়েছে, এই হচ্ছে থ্যালামাস, এবং সেখানে রয়েছে একটা হাইপোথ্যালামাস তার সামনে, এবং তারপরে পিটুইটারি আর অন্যান্য সব। সঙ্গে রয়েছে মস্তিষ্কে নিলয়। মস্তিষ্ক নিলয় চারটে কুঠুরি রয়েছে, নিলয়ও জানতে হবে আমাদের বিষয়টা। আমরা তাহলে এই যদি মস্তিষ্কের মোটামুটি একটা গঠন আবার লম্বচ্ছেদে যদি দেখেছি, তাহলে এই গঠনটার সঙ্গে আমাদের একটু পরিচয় করতে যাচ্ছি এইরকম করে। একটু সবাই খেয়াল করে দেখো, আমরা একটু বোঝবার জন্য এসেছি একটা ছোট্ট অ্যানিমেশনে। দেখো সবাই সামনে দেখা যাচ্ছে কিনা। যদি একটা মস্তিষ্ক এবং তার সঙ্গে রয়েছে সুষুম্নাকাণ্ড, কেন্দ্রীয় মস্তিষ্ক এইরকম ভাবে মানুষের দেহে বিন্যস্ত রয়েছে। তাহলে যদি মানুষের দেহে এরকম মস্তিষ্ক দেখা যায়, কাজের দিকটা যদি দেখতে চাই তাহলে তাও দেখার চেষ্টা করছি। প্রথম আসছি মস্তিষ্কের মধ্যে রক্ত সংবহন ব্যবস্থা। রক্তের সঙ্গে মস্তিষ্কের কি সম্পর্ক, কেন রক্ত লাগবে, কেন রক্তটার দরকার আছে বলতে পারো বোরাই, কেউ একটা চকদীপা, জারুরাও, কেন রক্ত সংবহনের দরকার? বোরাই, চকদীপা, জারুরা, কি রক্ত সংবহনের সঙ্গে মস্তিষ্কের কি সম্পর্ক? জারুরা, পরে মশাট, রক্ত সংবহনের সঙ্গে মস্তিষ্কের কি সম্পর্ক বলো? জারুরাতে পিছিয়ে দাও মাইক্রোফোনটা, মনে হয় বলতে পারে। পিছনে পিছনে হাত তুলেছে, হাত তুললে হাত ওঠালে জানতে হবে যে পড়া রেডি আছে বলবে বলে, তা না হলে মুশকিল।
এখন হ্যাঁ বলো। পুষ্টি সরবরাহের জন্য। পুষ্টি সরবরাহ, আচ্ছা ঠিক আছে বসো, খারাপ নয়, তবে উত্তরটা আরেকটু গুছিয়ে হলে ব্যাপারটা ভালো। পুষ্টি একটা পদ্ধতি, পুষ্টিটা সরবরাহ করার থেকে পদ্ধতি, সেটা তাহলে সরবরাহ করতে হবে, তার জন্য প্রয়োজনীয় জিনিস সেটা হচ্ছে খাদ্য, অক্সিজেন, আর সরিয়ে নিতে হবে যত দূষিত পদার্থ উৎপন্ন হবে সেগুলো সব সরিয়ে নিতে হবে। তার জন্যই দরকার হচ্ছে রক্ত সংবহন। তাহলে এখন রক্ত সংবহন কোনো কারণে যদি আটকে যায় তাহলে সেই অঞ্চলটা ক্ষতিগ্রস্ত হবে। আটকে যাওয়ার নানা কারণ হতে পারে, এক একটা আমাদের সেই কারণগুলোর মধ্যে বিশেষ গভীরে যাচ্ছি না, নামগুলো একটু দেখে রাখো, দুই একটা নাম বলেছে, আমরা একটু আটকে গেছে কোনো কারণে হয়ে ধরে নিচ্ছি। এখন সেই কারণ যাই হোক না কেন, রক্ত সরবরাহ যদি আটকে যায় ক্ষতি হবে। আর সেই ক্ষতিটা হলে কি হতে পারে ক্ষতি, আমরা সেই ক্ষতির দিকটাই দেখতে যাচ্ছি। তাহলে রক্ত সরবরাহ একটা জায়গায় আটকে গেছে, আমরা দেখতে পেয়েছি এইখানে রক্ত সরবরাহ আটকে গেলেও যদি এখানে রক্ত সরবরাহ আটকে যায় তাহলে তার পরবর্তী অঞ্চলে ক্ষতিগ্রস্ত হচ্ছে, যেখানে রক্তটা যাওয়ার কথা ছিল এই পথ এখান থেকে, সেই পুরো অঞ্চলটা ক্ষতিগ্রস্ত হয়েছে, যেন একটা ছায়া পড়ে গেছে। তাহলে সেই অঞ্চল যদি ক্ষতিগ্রস্ত হয়, মনে করো যদি আমরা মানুষের মস্তিষ্কের একবার দেখতে চাইছি, বাঁদিক মানুষের যদি এটা যার দেখছি তার এটা যদি বাঁদিক হবে, তাহলে সেই মস্তিষ্কের বাম গোলার্ধ মানুষ সেই মানুষের ডান অংশকে নিয়ন্ত্রণ করছে, বাম গোলার্ধ ডান অংশকে নিয়ন্ত্রণ করছে। এখন কোনো কারণে যদি বাম দিকে যদি ওই রক্ত সরবরাহ কোনো কারণে আটকে যায় তাহলে কি হবে, বাম দিকে মনে করো রক্ত সরবরাহ আটকে গেছে, তাহলে অন্ধকার নেমে এসেছে, দেখতে পেয়েছো এই দিকটা বর্ণহীন দেখে যেন একটা অন্ধকার নেমে এসেছে, তাহলে এই অঞ্চলটা কাজে যেন যোগ দিতে পারছে না। তাহলে কি হবে, ডান দিকটা অবশ হয়ে যাবে, তার নাম প্যারালিসিস। তাহলে এর নাম প্যারালিসিস, তাহলে তখন ডান দিকটা হয়ে যাবে অবশ, তাহলে ডান দিকটা তখন অবশ হয়ে যাবে, প্যারালিসিস হবে। বাঁ দিকে যদি এই ঘটনা ঘটে তাহলে ডান দিকটা অবশ হয়ে যাবে, তার নাম প্যারালিসিস। যেহেতু বাম গোলার্ধ মানুষের ডান অংশকে নিয়ন্ত্রণ করবে, ডান গোলার্ধ মস্তিষ্কের ডান গোলার্ধ মানুষের দেহের বাম অংশকে নিয়ন্ত্রণ করবে। তাহলে কিরকম ঘটনা ঘটতে পারে, গুরু মস্তিষ্কের এই যদি সমস্যা হয় তাহলে রক্ত সরবরাহ কমে যায়, বন্ধ হয়ে যায়, এই সব ঘটনা ঘটতে পারে, যার নাম স্ট্রোক, এরই নাম স্ট্রোক। একটা জিনিস আছে লেখা, একটু চট করে পড়তে হবে, মশাট একটু তাড়াতাড়ি পড়ে শোনাও, সামনে মাইক্রোফোনটা নাও আর তাড়াতাড়ি একটু পড়ে শোনাও, আমাকে একটু লেখাটা তাড়াতাড়ি দাও, পড়তে দাও, হ্যাঁ পড়ো। মানুষের মস্তিষ্ক বহু কিছু চিন্তন করে তুমি কোথায়, মানুষের তো কিছু লেখা নেই, মস্তিষ্ক লেখা আছে কি? মানুষের না, মস্তিষ্ক। সেইটা কিরম হলো, তুমি আগে কেন সব এরকম পড়ে দিলে, সব যা লেখা নেই, যা লেখা নেই তাই সব পড়ে দিচ্ছ, সে কি কথা? যা লেখা থাকবে তা তো পড়তে হবে। আচ্ছা বসো না, তুমি ঠিকই করেছো। তাহলে এটা হচ্ছে ঘটনা, মানুষের মস্তিষ্ক আগে থেকে যদি কিছু জিনিস জানে নিজেই ঠিক করে পড়ে ফেলে, তাই ঘটেছিল। তুমি মানুষটা জানতে, মস্তিষ্কও জানতে, লেখা আছে কিনা অত তার উপর দিয়ে তুমি চলে গেলে। এই হচ্ছে মানুষের মস্তিষ্কের একটা বিশেষ বৈশিষ্ট্য, যে মানুষ মস্তিষ্ক লেখা ভুল থাকলেও জানা থাকলে পড়তে পারে। তাহলে সেই ঘটনাটাই এখনই ঘটেছিল, যেহেতু তুমি জানতে বলে। তাহলে এইরকম মানুষ অনেক জায়গায় যদি ফাঁক থাকে সেই ফাঁক পূরণ করে নিতে পারে, এই হচ্ছে স্মৃতি। তাহলে ও যে মানুষ জানে, মানুষ শব্দটা চেনে, মস্তিষ্ক বলে জানে, স্মৃতি তাকে সাহায্য করলো পড়ে দিতে সহজে। তাহলে এইরকম সব দেখা যাচ্ছে, গুরু মস্তিষ্ক বহু কিছু কাজ করে, সেই কাজগুলো আমরা একটু দেখবার চেষ্টা করলাম। এবারে করি শুরু থ্যালামাস, অগ্র মস্তিষ্কের আরেকটা বড় অঞ্চল, নাম থ্যালামাস। কোথায় থাকে অল্প হলেও জানতে হবে, ছোট ছোট করে অন্তত জানো। গুরু মস্তিষ্কের নিচে করেছিলাম, এবং তৃতীয় মস্তিষ্ক নিলয়ের দুপাশে ধূসর পদার্থ দিয়ে তৈরি থ্যালামাস বলা হয়। কি পদার্থ দিয়ে তৈরি কখনো কখনো তাও জানতে চাইছে, আমাদের সেটা জেনে রাখার দরকার। গুরু মস্তিষ্কের নিচে তৃতীয় মস্তিষ্ক নিলয়ের দুপাশে অবস্থিত
তাহলে থ্যালামাস, থ্যালামাসের আবার দরকার কি? গুরু মস্তিষ্কই তো কাজ করতে পারতো, থ্যালামাসের কি দরকার পড়লো এমন যে এখানে রয়ে গেল? পলাশীপাড়া মেদিনীপুর বলতে পারো, থ্যালামাস কি বিশেষ কেন? পলাশীপাড়া আগে পরে মেদিনীপুর, পলাশীপাড়া কি দরকার? গুরু মস্তিষ্কই তো হতে পারতো, বলো। হ্যাঁ বলো, একটু মাইক্রোফোন, হ্যাঁ এবার ঠিক আছে, এবার বলো আরেকবার। থ্যালামাস রিলে কেন্দ্র রূপে কাজ করে। রিলে মানে কি করবে? রিলে কেন্দ্র মানে মানে ওখানে আদান মানে উদ্দীপনা শুধু আসে আর যায়। আচ্ছা বেশ, বসো। মেদিনীপুর, মেদিনীপুর, মেদিনীপুর কেন এটা দরকার? গুরু মস্তিষ্কই তো, ব্যাপারটা ভালোই ছিল। মেদিনীপুর, বলো। থ্যালামাস মস্তিষ্কের রিলে কেন্দ্র রূপে কাজ করে। আচ্ছা একটু মাইক্রোফোনটা না ভালো করে অন করে নাও, তাহলে ভালো শুনতে পাবো। হ্যাঁ দিয়ে সামনে নিয়ে বলো, তাহলে ভালো শোনা যাবে। বলো এবারে। থ্যালামাস মস্তিষ্কের রিলে কেন্দ্র রূপে কাজ করে। সেটা কিন্তু কি দরকার আছে? গুরু মস্তিষ্কই তো খবর পেলে হয়ে যেত, আবার এটার দরকার কি আছে? ওই থ্যালামাসের মাধ্যমে উদ্দীপনাগুলো গুরু মস্তিষ্কে পৌঁছায়। আর ঠিক আছে, তো গুরু মস্তিষ্কে পৌঁছে গেলেই তো হতো, আবার থ্যালামাসকে রাখার দরকার কি আছে? বলতে পারবে? কিছু একটা ভেবেছো কখনো? আচ্ছা বেশ, বসো, ঠিক আছে। হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ বলবে কেউ? মেদিনীপুরে অন্য কেউ বলতে চায়? অন্য কেউ? হ্যাঁ এদিকে একটু দাও, বাঁদিকে আর একটু বলতে চায়, দাও তো একটু শুনে নি, চেষ্টা করতে অসুবিধে কি আছে? হ্যাঁ বলো। থ্যালামাস হচ্ছে বিভিন্ন হরমোনের ক্ষরণ নিয়ন্ত্রণ করে। না তুমি অন্য কাজে বললে, কিন্তু রিলে কেন্দ্র কেন এটা দরকার এটা বলতে পারবে? কেন রিলে কেন্দ্র রূপে দরকার? হ্যাঁ নিয়ন্ত্রণ করে, কাজটা ঠিক বলেছো। আচ্ছা বসে পড়ো, আসছি। তাহলে একটুখানি হলেও যদি কখনো সুযোগ থাকে পড়তে পারি কিনা, জানতে পারি কিনা। যা বলেছো সবটাই ঠিক বলেছো। তাহলে থ্যালামাসের কাজ প্রথম লিখছি, মস্তিষ্কের সংজ্ঞাবহ সমন্বয়ক কেন্দ্র রূপে কাজ করবে। সমন্বয়ক। আর থ্যালামাসের যেটা কাজ বলেছো হরমোনের নিয়ন্ত্রণটা, মূলত থ্যালামাস না বলে হাইপোথ্যালামাস, কেমন? থ্যালামাসের মস্তিষ্কের সংজ্ঞাবহ সমন্বয়ক কেন্দ্র রূপে কাজ করে। বিষয়টা কি? খবর তো আসবে। মনে করো কোনো একটা অফিসে যদি যাই, যে দপ্তরে তোমার কাজ, তুমি চট করে সেই দপ্তরে সবসময় যেতে পারো না। তুমি আসো, প্রথমে এসে খোঁজ নিতে হয় একটা জায়গা যাকে বলা হয় রিসেপশন সেন্টার। সেখানে আগে খবর নিতে হয় যে আমি অমুকের সঙ্গে দেখা করতে যেতে চাই, এখন যেতে পারি কিনা। তিনি যদি বলেন হ্যাঁ এখন ওইদিকে যান, বাঁদিকে যান, এত নম্বর রুমে যান, ওনার সঙ্গে এখনই দেখা করুন, বা 10 মিনিট পরে করুন, আধ ঘন্টা পরে আসুন, তাহলে একটা দরকার আছে একটা রিসেপশন সেন্টার, যে নিয়ন্ত্রণ করবে খবরটা কোথায় যাবে, কাকে দিতে হবে। গুরু মস্তিষ্কের বহু কাজ, বহুজন, বহু বিভিন্ন অঞ্চল আমরা দেখেছি, বিভিন্ন লোক, বিভিন্ন স্থান, বিভিন্ন জায়গা, কেউ দর্শনে, কেউ শ্রবণের, কেউ ঘ্রাণের, নানা জায়গা আছে। তো একটা যন্ত্র, একটা জায়গায় দরকার আছে যেখানে খবর এলো এবং সে ভাগ করে দিল খবরটা কোথায় যাবে, দর্শনে যাবে না শ্রবণে যাবে না এটা স্পর্শবোধের কোনো একটা অঞ্চলে যাবে। সেই কাজটা থ্যালামাস রিসেপশন সেন্টার, তারই জন্য রিলে সেন্টার। ও খবরটা নিয়ে তাকে পাঠিয়ে দিল, আবার গুরু মস্তিষ্ক যা কাজ করার নির্দেশ দিয়েছে সেটা থ্যালামাস পথে আবার ফিরে চলে গেল বিভিন্ন জায়গায় যেখানে কাজ করতে যেতে হবে। সেই জন্য সংজ্ঞাবহ প্রথমে সমন্বয়ক কেন্দ্র রূপে বলেছি, তারপরে এসেছি কোন কাজ সে করবে। দর্শন, শ্রবণ, ত্বকীয় উদ্দীপনা, সোমাটো এটা সেন্সারি, চাপ, তাপ, স্পর্শ, ব্যথা, গুরু মস্তিষ্ক এইসবগুলো করবে। সেজন্য এই থ্যালামাসের উপর দিয়ে খবরটা যাবে গুরু মস্তিষ্কের ঠিক ওই অঞ্চলে যেখানে এই অঞ্চল কাজটা করার জন্য দায়িত্ব আছে। যেমন দর্শনের জন্য অক্সিপিটাল সেন্টার দরকার আছে, সেখানে সে খবরটা থ্যালামাস অক্সিপিটাল সেন্টারে পাঠিয়ে দেবে। তাহলে দর্শন, শ্রবণ, ত্বকীয় উদ্দীপনা এখানে পৌঁছানোর পর গুরু মস্তিষ্ক কর্টেক্সের যথাযথ অঞ্চলে প্রেরিত হবে। যেমন রিসেপশন সেন্টার একটা কোনো অফিসের দেখা যায়, বা আমাদের এমনি স্কুল টুলেও দেখা যায়, অফিসে আসতে হয়, তারপরে অমুক স্যারের সঙ্গে দেখা করতে চাই, কি হেডমাস্টার, হেড স্যারের সঙ্গে দেখা করতে চাই, বড়দির সঙ্গে দেখা করতে চাই, তখন তারপরে তারা খবর দেন, তখন যেতে বলেন। তো এইভাবে একটা সেই সেন্টার থাকা দরকার আছে যেখান থেকে খবরটা বিভিন্ন পথে পাঠিয়ে দেওয়া হবে।
এই হলো বিষয়বস্তু জানবার। তাহলে থ্যালামাসের কাজ, কি রকম কাজ, কেন কাজ, কোথায় কাজ, বিষয়টা একটু বোঝবার চেষ্টা করলাম। আসছি হাইপোথ্যালামাস। হাইপোথ্যালামাস থ্যালামাসের এই কাছেই, নিচে শ্বেত এবং ধূসর পদার্থ দিয়ে তৈরি। হাইপো মানে নিচে, হাইপোভিটামিনোসিস মশা, তার মানে কি? হাইপোভিটামিনোসিস বলো, আমাদের বহুবার এসব কথা হয়ে গেছে। ভিটামিনের অভাব। রাইট, কম, হ্যাঁ, অভাব, বসে পড়ো। হাইপো মানে কম, অভাব। হাইপার মানে বেশি, মানে বেশি আপার, ওপরের দিকে। হাইপার আপার, হাইপো বিলো, তাহলে হাইপোথ্যালামাস বলে। হাইপোথ্যালামাস এর নাম হয়ে গেল হাইপোথ্যালামাস। তাহলে হাইপোথ্যালামাস কাকে বলে সেটা করলাম। হাইপোথ্যালামাস জিনিসটা কি জানলে, তাহলে এই হচ্ছে আমাদের হাইপোথ্যালামাস বিষয়টা। হাইপোথ্যালামাসের সঙ্গে, কথাটার সঙ্গে পরিচয় করলাম। হাইপোথ্যালামাস বিষয়টা বুঝলে আমরা একটু ছোট্ট দেখতে পাই কিনা দেখি। আমরা একটা ছোট্ট জিনিস যদি দেখতে পাই তাহলে বোঝার চেষ্টা করতে পারি কিরকম ব্যাপারটা ঘটে। এই রকম হাইপোথ্যালামাস খবর দিচ্ছে পিটুইটারিকে। হাইপোথ্যালামাস পিটুইটারিকে খবর দিতে পারে, পিটুইটারি সেই অনুযায়ী কাজ করবে। হাইপোথ্যালামাসের সংবাদ সে স্নায়ুপথেও দিতে পারে, স্নায়ুতন্ত্রের অন্য জায়গায়। পিটুইটারিকে খবর দিতে পারে হরমোন নিঃসরণের মাধ্যমে দেহের অন্য জায়গায় খবর প্রেরণের ব্যাপার। তাহলে হাইপোথ্যালামাস কাজ করছে মানসিক আবেগ, ক্ষুধা, তৃষ্ণা, নিদ্রা, এইসবগুলোর জন্য। যেগুলো ক্ষুধা, তৃষ্ণা এগুলো দরকার আছে, তবেই খিদে পেলে তবেই খেতে ইচ্ছে করবে। তাহলে এই সমস্ত গুলোর নিয়ন্ত্রণ হাইপোথ্যালামাস করছে। রয়েছে এর সঙ্গে পিটুইটারি গ্রন্থির নিঃসরণ, কারণ খাবার খেলে আবার পাচনেরও ব্যাপারটা দরকার হবে, অন্যান্য আরো কিছু জিনিসের দরকার হবে। পিটুইটারিকে খবর দিলেই হবে, পিটুইটারি সেই অনুযায়ী ব্যবস্থা নিতে পারে এবং বাকিরা সেই অনুযায়ী বাকি সব কাজটার সঙ্গে যুক্ত হলো। তাহলে সামগ্রিকভাবে কাজটা সুসম্পন্ন হলো। তাহলে হাইপোথ্যালামাস এর সঙ্গে যুক্ত রয়েছে। তাহলে হাইপোথ্যালামাস যেমন একটা ক্ষুধা, তৃষ্ণা, নিদ্রা এর সঙ্গে যুক্ত রয়েছে, তেমনি মানসিক আবেগ রয়েছে, গ্রন্থির নিঃসরণ। আরো একটা রয়েছে, মনে করো ভোরবেলায় ট্রেন ধরতে হবে, ঘুম ভাঙতে হবে, মনে মনে করলে যে ভোর 4টের সময় উঠতে হবে আর 5টার সময় ট্রেনটা গিয়ে ধরতে হবে, দেখা যায় ঘুমটা ঠিক ভেঙে গেছে। বা মনে আছে দুপুরবেলায় একটু হয়তো বিশ্রাম নিতে চলে গেছি, আবার মনে হয়েছে 3টের সময় উঠে পড়তে হবে, উঠে যেতে হবে কোথাও একটা, ঠিক দেখা গেল 3টের আগেই ঘুমটা ভেঙে গেছে। তাহলে এই যে একটা কখনো ঘুমিয়ে পড়লাম আবার ঠিক জেগে উঠলাম, মস্তিষ্কের কি এমন ঘটলো, কি এমন ঘটালো যে এই ঘুমালো আর ঘুম থেকে উঠে জেগে পড়লাম। হাইপোথ্যালামাস যেন একটা বায়োলজিক্যাল ক্লক, একটা যেন ঘড়ি কাঁটা ভেতরে ঘুরছে, নিদ্রা এবং জাগ্রত অবস্থার মধ্যে সামঞ্জস্য বিধান করছে। ঘুমিয়ে পড়ার জন্য অবশ্য আরো অনেকেই দায়ী আছে, তবে তার মধ্যে হাইপোথ্যালামাসের একটা ভূমিকা আছে। যখন জাগ্রত, যেমন এখন আমরা নিজেরা বুঝতে পারছি, নিজেরা মনে করছি যে আমরা জেগে আছি, কাজ করছি, সজাগ আছি, আমি ঘুমিয়ে পড়েনি বলে আমার একটা বোধ আছে। কিন্তু যখন আমি এই জাগ্রত অবস্থায় থাকি না, তখন আমি ঘুমিয়ে পড়েছি বলে সেই বোধ থাকে না, কিন্তু আমি জাগ্রত আছি, আমি সজাগ আছি, এই বোধটাও থাকে না, এই বোধটা হারিয়ে যায়। কিন্তু আবার জেগে উঠি, জাগ্রত অবস্থায় হাজির হই, এই যে ঘটনাটা ঘটে তার জন্য হাইপোথ্যালামাসের একটা ভূমিকা রয়েছে। ঘুমিয়ে পড়ার জন্য একটা হরমোনের ভূমিকা রয়েছে, নাম সেরোটোনিন। শুনে রাখো, যদি সুযোগ থাকে দেখে নিও। তাহলে ঘুমিয়ে পড়ার জন্য, কেন ঘুমিয়ে পড়ে, ঘুমিয়ে পড়লে কি হয়, কেন সব স্নায়ুগুলো তখন অনেকে যেন আর কাজ থেকে যেন অবসর নিয়ে নেয়, ঘুমিয়ে পড়ে। তাহলে এই হচ্ছে আমাদের মস্তিষ্কের মধ্যে অগ্র মস্তিষ্কের 3 ভাগ কোথায় আছে এবং কি কাজ